স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। নমস্কার, হন্টেড অডিও স্টেশনে আপনাকে আবারও স্বাগত। আজ আপনারা শুনবেন লেখক অরিত্র দ্বিবেদীর কলমে রংমহল সোসাইটি খুনের মামলা। আজকের গল্প পাঠে রয়েছে প্রীতম এবং গল্পের সূত্রধর আমি বিশ্বদীপ। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প, রংমহল সোসাইটি খুনের মামলা। কাঁচা ঘুমটা ভাঙিয়ে দিল কে যেন এখন সকাল সকাল। বিছানা থেকে উঠে চোখ রগড়াতে শোয়ার ঘরের বাইরে এসে হল ঘরে রাখা ফোনটা হাতে তুলে নিলাম। ওই প্রান্ত থেকে একটা চেনা কণ্ঠস্বর ভেসে এলো, মৃদুলদার। কি হে রক্তিম সাহেব, ঘুম হলো নাকি? উত্তর দিলাম, না, আর হলো কই। কাল রাতে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালটা দেখে সেই 4টের সময় ঘুমোলাম, আর আপনি সকাল সকাল ফোন করে আমার ঘুমটাই ভাঙিয়ে দিলেন। ইস, বড্ড ভুল হয়ে গেছে আমার, কিন্তু কি করব বলো, আমাদের কাজটাই তো এমন বেরসিক ধাঁচের, চোর ছেঁচড় নিয়ে কারবার। ওদের তো আর বলা যায় না যে থামো বাপু, আজকে কিছু করো না। আমাদের মানিক জোর এখন খেলা দেখে ঘুমোচ্ছে, কালকে সকালে এসো বরং। তা তোমার চুরিটি কোথায়? আর কোথায় মৃদুলদা, জানেনই তো ওকে। আপনি ফোন না করলে হয়তো একেবারে ওই লাঞ্চের সময় গিয়ে উঠতো। মৃদুলদা মুচকি হাসলেন। ফোনের মধ্যেই ওনার নাকের ঘোঁত শোনা গেল। উনি বলে উঠলেন, শোনো, রংমহল সোসাইটিতে চলে এসো দুজন তাড়াতাড়ি। আমি আর 8 ঘন্টা মতো আছি। আমি চলে গেলেই আনাড়ির দল এভিডেন্স ট্যাম্পার করে দিতে পারে। গম্ভীর ঘটনা, সোসাইটি কম্পাউন্ডের ঠিক মাঝখানে খুন হয়েছে। মহিলা, নাম উর্বশী মাহাতো। বাকি ডিটেলস তোমরা এসো, তারপর বলছি। পেঁচালো কেস আছে। আচ্ছা, যাচ্ছি, দাঁড়ান, 10 মিনিটের মধ্যে যাচ্ছি। সোসাইটিটা চিনি যদিও, ওই তো মেন রোড থেকে বাঁয়ে বেঁকে 10 মিনিট মতন হাঁটা পথ, তাই তো? মৃদুলদা সম্মতি জানাতেই ফোনটা নামিয়ে রেখে ছুটলাম নিচের তলায়। ভাই এখনো ঘুমোচ্ছে, ওকে ডাকতে হবে। ওর ঘরে ঢুকে উত্তরের কোনো অপেক্ষা না করেই মাথার কাছে রাখা বোতলটা থেকে সোজা ওর মুখে জল ঢেলে দিলাম। ধর্মর করে ও উঠে বসলো। হ্যাঁ, তুই না কোনোদিন শোধরাবি না, একটু ভদ্রভাবে ডাকা যায় না? আমি ওর কাবার্ড খুলে একটা হলুদ শার্ট আর নীল জিন্সের প্যান্ট বের করে ওর দিকে ছুঁড়ে দিয়ে বললাম, আরে কুইক, মৃদুলদা ফোন করেছিল, একটা খুন হয়েছে রংমহল সোসাইটিতে। ঘর থেকে বেরিয়ে আসতে আসতে শুনলাম ও চেঁচিয়ে বলছে, এই শার্টটা আমার একদম ভাল লাগে না, এটা আমি পরবো না। সিঁড়ি দিয়ে ওপরে যেতে যেতে আমি মুখ না ফিরিয়েই উত্তর দিলাম, খুনের তদন্তে যাচ্ছি আমরা ভ্রাতাশ্রী, আপনার জন্য কন্যা ঠিক করতে নয়। মাকে বলে দাও আমি 5 মিনিটের মধ্যে রেডি হয়ে নামছি। ওর মিলিয়ে যাওয়া গলার স্বর আমার কানে এলো। 1 মিনিটে তৈরি হতে আর 1 মিনিটে মাকে বলে বাইরে আসতে, 3 মিনিট সময় পাবে এখনো ঘুমানোর। এই হচ্ছে ওর একটা বদ রোগ, সব কিছুতে একটা মন মানি করার ছুতো খোঁজা। ও সরি, দেখেছেন তো, এত কিছুর মধ্যে আমাদের পরিচয়টাই দেওয়া হয়নি। আমি হলাম রক্তিম সেন, আর আমার ভাই লোহিত সেন। বছর 3 হলো আইবি পরীক্ষা দিয়েও দুবার ইন্টারভিউ পাস না করতে পেরে শেষমেশ 2 ভাই মিলে একটা প্রাইভেট গোয়েন্দা এজেন্সি খুলেছি। দেশ সেবা আর পেট সেবা দুটোই চলছে। প্রথম একটু অসুবিধে হলেও এখন বেশ ভালোই চলছে। বিভিন্ন ফিল্ড ওয়ার্ক আর ঘোরালো কেসে পুলিশদের সাহায্য করে থাকি আমরা।
বদলে যা পারিশ্রমিক পাই তাইতে দু ভাইয়ের দিব্যি চলে যায় আর কি। বাবা রেলওয়ের বড় অফিসার, তাই খুব একটা বেশি টাকা পয়সা নিয়ে চিন্তা করতে হয় না। একটা ডিপ ব্লু শার্ট আর কালো জিন্স পরে, 4টে গ্লাভস আর একটা ম্যাগনিফাইং গ্লাস নিয়ে নিচে নেমে বাইকে স্টার্ট দিয়ে হাঁক দিলাম, এই কিরে, হলো তোর? কোথায় গেলি? দেখি ডাক শুনে বাবু দৌড়ে এসে আমার পিছনে এসে বসলেন। এই চল চল চল, এত দেরি করিস না, মৃদুল তো আবার রাগ করবেন। বলে একটা হাত আমার কাঁধে দিয়ে আর একটা দিয়ে বাঁ পায়ের কিটোটা গোড়ালি দিয়ে গলাতে গলাতে আর একবার সে আমাকে তাড়া দিলে। এই চল চল চল, এত দেরি করিস না। আমি বাইক স্টার্ট দিলাম আর ও দেখি বাঁ পা ছেড়ে ডান পা নিয়ে পড়লো। আমি ধমকে উঠলাম, এই তোকে না কতবার মানা করেছি আমি, আবার বাবাকে ফোন করে বলবো নাকি? কিটোটা পরে হাতটা বোধহয় কায়দা করে আমার জামাতেই মুছে নিয়ে খিঁচিয়ে উঠলো, এই শোন, তুই না আমার চেয়ে 4 মিনিটের বড়, বেশি জ্যাঠামো করবি না, কোম্পানি ছেড়ে দেবো, বুঝতে পারবি। এরপর আর কি বা বলা যেতে পারে। স্পিডোমিটার আর একটু চড়িয়ে নিয়ে সকালবেলার ফাঁকা রাস্তা পেরিয়ে আমরা দু ভাই মিলে চললাম। গন্তব্য রংমহল সোসাইটি। রংমহল সোসাইটি একেবারে সাদা মাটা, কোনো চাকচিক্য বাহুল্য কিছুই নেই। এ বি সি ডি আর ই, এই 5টা উইং এই সোসাইটিটাকে 5 দিক দিয়ে ঘিরে রেখেছে। প্রতিটাতে 2টো করে তলা আর 4টে করে ফ্ল্যাট। সোজা ঢুকে সামনে পড়ে সি, সি এর বাঁয়ে বি, আর ঢুকতেই বাঁ দিকে এ। ডি আর ই উইং দুটো পাশাপাশি ডান দিকে। গেট দিয়ে ঢুকেই ডান দিকে একটা শ্রীকৃষ্ণের মন্দির। এ আর বি উইং এর পিছন দিকে পার্কিং জোন, মানে সোসাইটির একেবারে বাঁয়ে মেইন কম্পাউন্ডের বাইরে। এখন আমরা আমাদের গাড়িটা কম্পাউন্ডেই পার্ক করলাম। এর মধ্যে খেয়াল করলাম গুচ্ছের মিডিয়া এসে জুটেছে, এরা পারেও বটে। ঐশী ঘেরাটোপের মাঝখানে লাশটা, আর বাইরে ক্ষুধার্ত নেকড়ের মতো কিছু উৎসুক লোক আর মিডিয়া। আমরা মৃদুলদার দিকে এগিয়ে গেলাম। দেখি একজন চেক হাফ প্যান্ট আর সাদা ঢলঢলে সাইজের ছোট কুর্তা পরা লোক ওনার সাথে কি সমস্ত কথাবার্তা বলছেন। আমরা এগিয়ে যেতেই উনি পরিচয় করিয়ে দিলেন, এই যে এনারা হচ্ছেন মানিক জোর, আমাদের 2 ভাই। এনারা খুব ভালো প্রাইভেট গোয়েন্দা, আর ইনি হলেন রংমহল সোসাইটির সেক্রেটারি অনিমেষ পুণ্ডরীকাক্ষ। আচ্ছা মৃদুলদা, আপনি কি কোনো জিজ্ঞাসাবাদ করেছেন? হ্যাঁ, করেছি। মৃদুলদা হ্যাঁ বললেন। আসলে উনি এত ভালোভাবে জিজ্ঞাসাবাদটা করে নেন যে আমাদের ওনার রেকর্ডটা শুনলেই চলে যায়, আর নতুন করে কিছু করতে লাগে না। আমি বললাম, আর রেকর্ডটা? উনি ইতিবাচক ভঙ্গিতে ঘাড় নাড়লেন। আমি এইবার অনিমেষ বাবুকে বললাম, আচ্ছা অনিমেষ বাবু, একটা কথা ছিল। দেখুন, যতদিন না পর্যন্ত এই কেসটা সলভ হচ্ছে, আমরা কিন্তু মাঝে মধ্যেই আপনাকে একটু ডিস্টার্ব করতে আসব। খেয়াল করলাম উনি কেমন যেন বিমর্ষ, একটু ক্লান্তও হতে পারে। পুলিশ যখন সকাল 6টায় এসে গেছেন, তাহলে উনি না জানি কটার সময় উঠেছেন। উনি বললেন, রক্তিমবাবু, সে তো বটেই, এরকম একটা ঘটনা যে আমাদের এখানে ঘটে যাবে তা তো বুঝতেই পারিনি। বলে একটা দীর্ঘশ্বাস ছাড়লেন। মৃদুলদা ওনাকে ছুটি দিয়ে দিলেন। উনিও যেন নিজের ক্লান্ত শরীরটাকে টেনে টেনে এ উইংয়ের নিচে নিয়ে গিয়ে মিলিয়ে গেলেন। এইবার সোসাইটি অফিসে, মানে যেটা কিনা বি উইংয়ের নিচের তলায়, মানে গ্রাউন্ড ফ্লোরে,
সেখানে 4টে চেয়ার নিয়ে আমরা গুছিয়ে বসলাম। আমি, লোহিত, মৃদুলদা আর ওনার হেড কনস্টেবল। মৃদুলদা কথা বলা শুরু করলেন। উর্বশী মাহাতো এই সোসাইটিরই বাসিন্দা। গ উইংয়ে থাকতেন। গ উইংয়ে 4টে না 3টে ফ্ল্যাট আছে, একটা হল ঘর অনুষ্ঠানের জন্য, একটা ইনডোর গেমস, আর বাকি একটাতে ও থাকতো। লোহিত ক্রস করলো। কেন? বাকিদের সাথে কেন থাকতো না? বা ওখানে অন্য কেউ থাকে না কেন? মৃদুলদা বললেন, আসলে এই ফ্ল্যাটটা সব থেকে কম দামে বিক্রি হয়েছিল, বাকি কোনো সোসাইটির মেম্বার ওখানে থাকতো না। উর্বশী দেবী একাই থাকতেন। বয়স ওই আনুমানিক 35। বিয়ে থাওয়া করেননি। বাকিদের জেরা করে জানা গেল কোনোদিন কোনো আত্মীয় বা গেস্টও আসেনি ওর বাড়ি। নির্বিবাদে থাকতো। সোসাইটিতে কারোর কোনো সাহায্য লাগলে এক কথায় করত। সবাই খুব পছন্দ করতো তাই ওকে। একটা সওদাগরি আপিসে চাকরি করতো ধর্মতলায়। ওখানে লোক পাঠিয়েছি 10টায়। আপিস খুললে খবর পাওয়া যাবে। সোসাইটিতে 2টো গার্ড আছে যারা পালা করে পাহারা দেয়। একজন আসে, একজন যায়। একজনের নাম আলী আর একজন বাবু। আলী 2 দিন হলো কাজে আসছে না। বাবুই পাহারা দিচ্ছে সব সময়। দিনের বেলা একটু ঢিলে দিয়ে রাতে ভালো করে পাহারা দেয়, এটা অনিমেষ বাবু বললেন। আজকে বাবু 5টার সময় প্রাতকৃত্য করতে কম্পাউন্ডের বাইরে বাথরুমে যায়। ওর বয়ান অনুযায়ী ও ফেরত আসে 5:30টার একটু আগে। এসেই দেখে এই কাণ্ড। সেক্রেটারিকে ডেকে তোলে আর পুলিশে ফোন করে। আচ্ছা, বাথরুম তো বললেন কম্পাউন্ডের ঠিক বাইরেই, তাহলে আধ ঘন্টা কেন লাগলো বাবুর ফিরতে? ঠিক এই প্রশ্নটাই আমি বাবুকে করেছিলাম। ও বলল, একটু বিড়ি খাই সরকার, তাই একটু দেরি হয়। সোসাইটির 2-1 লোক ওর পজিশন ক্লিয়ার করেছে, বলেছে ওর সত্যি একটু দেরি হয় বরাবরই। আমি বললাম, আচ্ছা মৃদুলদা, সোসাইটিতে ঠিক কজন বাসিন্দা আছেন? মানে মোট পরিবার কজন? ফ্ল্যাট তো যা বুঝছি সর্বমোট 20টা, কিন্তু সি উইংয়ে 3টে কম, তার মানে টোটাল 17টা। মৃদুলদা উত্তর দিলেন, হ্যাঁ রক্তিম, ঠিকই বলেছ। তার মধ্যে মেরামতের জন্য 4টে বন্ধ আর 3টের মালিকরা এখানে থাকে না, বাইরে থাকে। তার মানে মোট 10টা ফ্ল্যাটে লোক থাকে। তার মধ্যে একটাতে আমাদের উর্বশী থাকতো। তাই সর্বমোট 9টা ফ্ল্যাটে লোক থাকে এখন। টোটাল 9খানা পরিবার। এতগুলো কথা বলে একটু থামলেন মৃদুলদা। তারপর নিজেকে একটু গুছিয়ে নিলেন। কিন্তু লোহিতের যেন এইটুকু ধৈর্য ধরল না। সে বলে উঠল, সব মিলিয়ে মানুষ কজন তার মানে? আমি ওর দিকে তাকাতেই ও বুঝে গেল যে কিছু কিছু সময় যে বা যিনি কথা বলছেন তাকে সময় দিতে হয়, তার নিজের মতন করে কথাটা গুছিয়ে বলার জন্য। মৃদুলদা কিন্তু বিন্দু মাত্র বিরক্ত হলেন না। উনি বললেন, 25, সব মিলিয়ে 25 জন। এই দেখো, আমি লিস্ট করে রেখেছি, এখন বলছি শুনে নাও, পরে হোয়াটসঅ্যাপ করে দেবো আমি। 1, জগন্নাথ দার, একা থাকেন এই উইংয়ে, রিটায়ার্ড জজ, বয়স ওই 72। 2, রাশি তালুকদার, ইনিও একা থাকেন এই উইংয়ে, স্কুল টিচার, বয়স 27। 3 নম্বর নগেন পাকরাশি, এ উইং, বাবা মা বউ আর একটা ছোট ছেলে, বেসরকারি সংস্থার কর্মচারী, বয়স 46। 4 নম্বর দীনদয়াল চট্টোপাধ্যায়, বি উইং, স্ত্রী আছে, এক ছেলে, সে বিদেশে, ইনি রিটায়ার্ড আর্মি অফিসার, বয়স ওই 59। 5, তপেন শিকদার, ব্যাংক কর্মী, ইনিও বি উইংয়ে, একা থাকেন, বয়স ওই 41। 6 নম্বর মনোহর দাস, সি উইং, মা বউ, এক ছেলে আর এক মেয়ে, দুজনেই স্কুলে পড়ে, ইনি বিশ্ববিদ্যালয়ের কেরানি, বয়স ওই 38। 7 নম্বর বেনি মাধব পুরকায়স্থ, ডি উইং, অনিমেষ বাবুর ভাই, বউ আর 2 মেয়ে, এরাও স্কুলেই পড়ে, বয়স ওই 40। 8 নম্বর মণিদীপা ভট্ট, ডি উইং, ইনি বিধবা, বাড়িতে মা আর বাবা থাকে, রেলকর্মী, বয়স ওই 30। 9, অনিমেষ পুরকায়স্থ, সি উইং,
বউ আছে কিন্তু নিঃসন্তান। উর্বশীকে ইনি নিজের মেয়ের মতো ভালোবাসতেন। রিটায়ার্ড অধ্যাপক, বয়স ৬৭। এই হলো পুরো ঠিকুজি সোসাইটির। এবার বলো, কি মনে হচ্ছে? আমি প্রশ্ন করলাম, আচ্ছা এত বড় সোসাইটি, এতগুলো লোক, আলাদা করে অফিস রয়েছে, আবার তো সিসিটিভি নেই? আরে দেখেছো, বলতেই ভুলে গেছি, সিসিটিভি আছে বই কি, কিন্তু এন্ট্রান্সে। আমি ফুটেজ চেক করতে পাঠিয়ে দিয়েছি, কাল সন্ধে থেকে চেক করতে বলেছি। আজ বিকেলের মধ্যে রিপোর্ট পেয়ে যাবো আশা করি, পাঠিয়ে দেবো। আর হ্যাঁ, একটা আসল কথাটা তো বলাই হয়নি। মার্ডার ওয়েপেন একটা বড় ছুরি পিঠেতে ঢোকানো ছিল। দেখে মনে হলো ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যাবে না, তাও ফরেন্সিকে পাঠিয়ে দিয়েছি। লোহিত জিজ্ঞেস করলো, আচ্ছা, জিজ্ঞাসাবাদে কি জানতে পারলেন? সেরকম বিশেষ কিছুই না। এই ধরুন, জগন্নাথ বাবু ঘুমোচ্ছিলেন, তাকে রোজ রাতে ঘুমের ওষুধ খেতে হয় বলে। সত্যি কথাই বলেছেন, ঘরে অনেকগুলো শিশি ছিল ওষুধে, আগের মাসে ডেটও ছিল তাতে। রাশি দেবী ছুটি নিয়ে গ্রামের বাড়ি গেছেন, 1 সপ্তাহ হলো, কনফার্ম করা হয়েছে। নগেন বাবুর নাইট ডিউটি, আমরা আসার পর তিনি ফিরেছেন। আজ রাতের মধ্যে তার অ্যালিবাইটার ভেরিফিকেশন হয়ে যাবে, চিন্তা নেই। বাকি সদস্যরা বাড়িতেই ছিলেন। দীনদয়াল বাবু আর তার স্ত্রী ঘরে ঘুমোচ্ছিলেন। ওনাদের ঘরটা পার্কিং জোন ফেসিং, তাই সোসাইটিতে কিছু হলে ওনাদের ঘর থেকে অন্তত দেখা সম্ভব না। মণিদীপা দেবী আর তার মা গত পরশুদিন নাকি পুরী গেছেন, ওনাদের সাথে যোগাযোগ করার চেষ্টা চলেছে। মনোহর দাস পুরো পরিবারের সাথেই বাড়িতে ছিলেন। আমরা আসার পর ওনারা ঘর থেকে বেরিয়েছেন। তপেন শিকদারের ঘর সোসাইটি মুখ্য, আর উনি থাকেন একা। তাই উনি যখন বললেন উনি কিছুই জানেন না, উনি ঘুমোচ্ছিলেন, তাই বিশ্বাস করতেই হলো। যদিও কোনো প্রমাণ বা সাক্ষী নেই উনি সত্যি বলছেন কিনা। আর বেনি মাধব আর ওর দাদা অনিমেষ বাবু দুজনেই ঘুমোচ্ছিলেন, কিন্তু আশ্চর্য একটা আছে। যে বাবুর চিৎকার শুনে দুজনেই একসাথে বেরিয়ে এসেছেন কম্পাউন্ডে, কিন্তু দুজনেই বললেন ওনারা একে অপরকে প্রথম কম্পাউন্ডেই দেখেছেন। আর দুজনেই বলেছেন অপরজনকে আগে দেখেছেন কম্পাউন্ডে দাঁড়িয়ে থাকতে। তাই একজন মিথ্যে বলছেন না দুজনেই মিথ্যে বলছেন, সেটা বোঝা মুশকিল। এমন সময় হেড কনস্টেবল সাহেব আমাকে জিজ্ঞেস করলেন, আচ্ছা স্যার, আপনার প্রাথমিক ধারণা কি? মানে কি মনে হচ্ছে আপনার এই ঘটনাগুলো শুনে বা লাশ দেখে? আমি বললাম, দেখুন, লাশের জায়গাটা এখনো ভালো করে দেখা হলো কই, যাওয়ার আগে একবার ভালো করে দেখে নিতে হবে। তবে একটা জিনিস বুঝতে অসুবিধে হচ্ছে না, যে এটা করেছে সে বোঝাতেই চাইছে যে খুনটা হয়েছে, না হলে মাঝখানে লাশটাকে ওইভাবে ফেলে রাখতো না। আচ্ছা স্যার, পালিয়েও তো যেতে পারে, হয়তো খুনটা ওইখানেই করেছে। আমি অসম্মতি জানালাম। না গো সাহেব, না। দেখো, ছুরিটা পিঠে মেরেছে, তার মানে পিছন থেকে মেরেছে। মানে উর্বশী খুনির মুখ দেখেনি, পিছন থেকে মারলে সামনে হয়ে পড়তো, আর কম্পাউন্ডে পাথর বসানো। তাই ও যদি ওইখানে খুন হতো তাহলে উপুড় হয়ে পড়তো আর মুখটা লাগতো পাথরে। হয়তো মাথাটা তা ফাটতো না, কিন্তু একটু আধটু চোট তো লাগতো। মুখে কিন্তু তার কোনো চিহ্ন অবধি নেই, আর শির দ্বারার ঠিক মাঝখানে ছুরির দাগ। তাই যে মেরেছে সে যদি দাঁড়িয়ে মারতো, সে হাইটে ছোট হতো উর্বশীর থেকে। মৃদুলদা বললেন, আরো একটা জিনিস, কম হাইটের লোক ছুরি মারলে হাতলটা উপরের দিকে উঠে থাকবে। যদি পুরো শক্তি দিয়ে মারতো সোজা করে, আর উল্টো হাতে মারলে ছুরির মুখ থাকতো নিচের দিকে। এক্ষেত্রে ছুরি একদম লম্বা ভাবে গেঁথে ছিল পিঠে। রক্তিম, তুমি ঠিকই বলেছ। আমার মনে হয় খুনটা অন্য কোথাও হয়েছে। রিপোর্ট এলেই খুনের সময় বোঝা যাবে, তখনই বাকি সবকিছুও পরিষ্কার হয়ে যাবে। আমরা ওখান থেকে বেরিয়ে আবার গেলাম লাশের কাছে। লাশের বাঁ হাতটা রক্তে মাখা,
আর পেটের কাছটাও। বোধহয় রক্ত বেরোতে দেখে পেটে হাত দিয়েছিল। ছুরিটা এঁফোড় ওফোড় করে দিয়েছে পুরো। ম্যাগনিফাইং গ্লাস আর নিজে গ্লাভস জোড়া নিয়ে লোহিত বডি পরীক্ষা করতে বসল। উর্বশী গাউন পরেছিল, শোয়ার চিহ্ন অবধি নেই পোশাকে। না, সকাল থেকে খাওয়া দাওয়া নেই কিছুই, আর পারা যাচ্ছে না। কিন্তু ভাই দেখি বেশ মজা পেয়েছে। এই রকম একটা মুখ করে আমার দিকে একবার আর চোখে তাকালো। তার মানে ও নিশ্চয়ই কিছু পেয়েছে, কিন্তু এখন বলতে চাইছে না। ঠিক আছে, একেবারে বাড়ি গিয়ে এই বিষয়ে না হয় কথা বলা যাবে। সব সোসাইটি মেম্বারদের সাথে শুধু একবার দেখা করে মিডিয়ার খোঁচা দেওয়া প্রশ্নের বেড়াজাল টপকে বাইকে চেপে যখন দুই ভাই বাড়ি ফিরলাম, তখন সূর্যি মামা মাথার ওপর লম্ব এঁকে আলো ফেলছে। দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে আমাদের দোতলার হল ঘরটায় আমি আর লোহিত একসাথে বসলাম। কথা হচ্ছিল লোহিতের পর্যবেক্ষণ নিয়ে। আমি জিজ্ঞাসা করলাম, কিরে, তখন যে ওইভাবে তাকালি আমার দিকে, কি দেখেছিলিস লাশের গায়ে? ও সেই ওর স্বভাব মতনই অলস আচরণে উত্তর দিল, আরে তেমন কিছু না, কিন্তু একটা ছোট্ট জিনিস বুঝলি। মনে আছে আমরা যখন উর্বশীর ঘরে গেছিলাম, ওর বিছানার চাদরটা মনে আছে তোর? আমি বললাম, হ্যাঁ, সেই তো আঁশ ওঠা মতন কেমন যেন অনেকটা সুতো উঠেছিল, আমি তো দেখিয়েছিলাম। ও বলল, ঠিক তাই, সেই চকলেট রঙা আঁশ ওঠা চাদরের কয়েকটা সুতো উর্বশীর গাউনের ফাঁসে আটকে ছিল। আমি একটা তুলে রেখেছি, পরে দেখে নিস। কিন্তু এখন কথা হচ্ছে, যদি উর্বশী রাতে শুয়েই না থাকে, মানে যেটা ওর টান টান পোশাক আমাদের খুব স্পষ্টভাবে সাজেস্ট করছে, তাহলে এই সুতো এলো কোত্থেকে? কথাটা তো ঠিক। ভিকটিম যে রাতে ঘরে শোয়নি, এই কথাটা আমিও হলপ করে বলতে পারি। আমি ওকে বললাম, শোন, তাহলে এক কাজ করা যায় বুঝলি, আমরা আপাতত কাউকে কিছুই বলবো না, মৃদুলদাকেও না। ডাক্তারের রিপোর্টটা আগে আসুক, তারপর সময়টা জানা গেলে একবার আলোচনা করে কনফার্ম হয়ে তারপর ওনাকে বলবো, কেমন? লোহিত আমার কথায় সহমতি জানালো। আমরা আপাতত এই সমস্ত আলোচনা বন্ধ রেখে রাতের খেলার কথায় মশগুল হয়ে পড়লাম। বিকেলে রিপোর্ট এলো, মানে আর কি রিপোর্ট এলো ফোনে। মৃদুলদা ফোন করেছেন। সাধারণত উনি টেক্সট করে দেন, কিন্তু ফোন মানে নিশ্চয়ই বেশ গুরুত্বপূর্ণ কিছু আছে। মৃদুলদা বললেন, উর্বশী ছুরির আঘাতে মারা যায়নি। কি বলছেন? হ্যাঁ, ঠিকই বলছি। ওর মৃত্যুর সময় আনুমানিক রাত 3টে। ওর বডিতে সম্ভবত রিজন পাওয়া গেছে। সম্ভবত বলছি এই কারণে যে ওর ঘর যখন আমরা খানা তল্লাশ চালাই সকালে, তখন কিছু কিছু জায়গায় ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার জন্য আমরা স্যাম্পল কালেক্ট করি, আর তার মধ্যে রিজনের ট্রেস পাওয়া গেছে। জানো তো রিজন কি জিনিস? আমি কেমন যেন যন্ত্রচালিতের মতন এক নিঃশ্বাসে বললাম, রিসিন একটা লেকটিন, একটা হাইটক্সিন, যেটা কাস্টার অয়েলের কাছ থেকে পাওয়া যায়। বডিতে এর কোনো ট্রেস পাওয়া যায় না, আর মানুষকে যদি পরিমাণ মতন দেওয়া হয় তাহলে মানুষ প্রায় 36 ঘন্টার মধ্যেই মারা যেতে পারে। তার মানে উর্বশীকে গত পরশু দুপুর নাগাদ বিষ দেওয়া হয়েছিল। ওই দিক থেকে উত্তর এলো। ঠিক তাই। আরো দু একটা কথা আছে। ধর্মতলার আপিসে খোঁজ নিয়ে জানা গেছে ওখানে উর্বশী বলে কেউ কাজ করতো না।
ও হ্যাঁ, আমার বেনিমাধব বাবুকে গ্রেপ্তার করতে যাচ্ছি, ওয়ারেন্ট সমেত। ফোনটা স্পিকারে ছিল। ভাইও আমার মতোই চমকেছে। ও পাশ থেকে বলে উঠল, কেন হঠাৎ বেনিমাধব বাবু কেন? মৃদুলদা গম্ভীর গলায় বললেন, কারণ দুটো। 1 নম্বর, ওদের 2 ভাইয়ের স্টেটমেন্ট মিলছে না। আর দ্বিতীয় কারণ, উনি জৈব বিষের ব্যাপারে পড়ান কলেজে, তাই তার অ্যাপ্লিকেশনের ব্যাপারে উনি ভালোই জানবেন। খুনটা একেবারে ঘড়ি ধরে ছক কষে করা হয়েছে। জানি না মৃদুলদা যেটা ভাবছেন সেটা ঠিক কি না, কিন্তু ষষ্ঠ ইন্দ্রিয় যাই বলুক না কেন, সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স যে বেনিমাধব বাবুর বিরুদ্ধেই, সেই কথাটা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। আমি বললাম, না মৃদুলদা, ওনাকে গ্রেফতার করাটা ঠিক হবে না। দেখুন, খুনি হয়তো উনি নন, খুনটা হয়তো অন্য কেউ করেছেন, কিন্তু যদি আমরা ওনাকে গ্রেপ্তার করি তাহলে খুনি বুঝে যাবে যে বিষের ব্যাপারটা আমরা ধরে ফেলেছি। সেক্ষেত্রে যদি ওর কোনো সঙ্গী থেকে থাকে, তার হদিশ কিন্তু আমরা আর পাবো না। আপনি বরং এক কাজ করুন, রুটিন চেকের নাম করে গিয়ে সববার মানে পুরো 1 সপ্তাহের কাজের খোঁজ নিন, সে সাথে উর্বশী দেবীরও। এতে 2টো কাজ হবে। 1, কেউ কোনো সন্দিগ্ধ কিছু দেখে থাকলে তা জানা যাবে। আর 2, গত 3 দিনের কথাও জানা যাবে। আর সবাইকে একে অপরের চোখ দিয়ে চেনাও যাবে। আর হ্যাঁ, ওই সিসিটিভি ফুটেজটাও আনিয়ে নিন 1 সপ্তাহের। কিছু না কিছু তো পাওয়াই যাবে। মৃদুলদা বুদ্ধিমান লোক, এক কথায় আমার মতলবটা বুঝে ফেললেন। শুধু ফোন রাখার আগে আরও একটা কথা কনফার্ম করলেন উনি, যে নগেন পাকরাশি সত্যি সেদিন অফিসে গিয়েছিলেন, আর ওনার ফেরার সময়টাও ওনার সপক্ষেই যুক্তি দিচ্ছে। মন যাই বলুক না কেন, পরিস্থিতি অন্য কথা বলছে। তার মানে খুনটা নিজের ঘরে, অর্থাৎ উইংয়েই হয়েছে। তাহলে লাশটা কম্পাউন্ড অবধি এলো কি করে? আর ছুরিটা কেনই বা মারা হলো, আর কোথায় বা মারা হলো? খুনের মোটিভটাই বা কি? এই সমস্ত প্রশ্নগুলোর উত্তর না পাওয়া পর্যন্ত বোঝা যাবে না যে খুনি কে। এক সপ্তাহের খানা তল্লাশি আর খুঁটিয়ে খুঁটিয়ে সমস্ত এভিডেন্স ফুটেজ ইত্যাদি ঘেঁটে যা কিছু জানা গেল তা অনেকটা এই রকম। 1, উর্বশী দেবী আদপে নিজেই একজন ধাপ্পাবাজ। তার কোনো সঠিক ঠিকানা বা সঠিক পরিচয় এখনো অবধি মেলেনি। যা পরিচয়পত্র ছিল তার সবই জাল। সমস্ত থানায় তার ছবিটা পাঠানো হয়েছে এবং আশা করা হচ্ছে যে খবর খুব শিগগিরই মিলবে। 2, দ্বিতীয়বার জেরার মুখে পড়ে মনোহরবাবু পুলিশের কাছে স্বীকার করেছেন যে উর্বশী ওনাকে রেগুলার ব্ল্যাকমেল করত, ওনার অফিসে কোনো গোপন ফাইল গুম করার প্রমাণ দেখিয়ে। তবে প্রবল জেরা আর ভয় দেখানোর ফলেও এটা স্বীকার করেননি যে উনি খুনি। ওনার সোসাইটি থেকে বের হওয়া আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে। একটা মোটিভ পাওয়া যাচ্ছে ঠিকই, কিন্তু কোনো সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স বা অন্য কোনো এভিডেন্স না পাওয়ায় এখনো ওনাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। আমি আর লোহিত বাইকটা নিয়ে থানার দিকেই এগোচ্ছিলাম। হঠাৎ ফোনটা বেজে ওঠাতে বাইকটা রাস্তার ধারে দাঁড় করিয়ে কলটা রিসিভ করলাম। মৃদুলদা ওপাশ থেকে বললেন, খবর আছে?
উর্বশীর আসল নাম লীনা। অনাথ আশ্রমে মানুষ। ফাইল পাওয়া গেছে বছর 7 আগেকার, বালি পুলিশ স্টেশনে। প্রফেশনাল ব্ল্যাকমেলার মহিলা। আমি বললাম, তাই নাকি? আচ্ছা দাঁড়ান দাঁড়ান, আমরা এখনই আসছি ওখানে। প্রায় ঘন্টা খানেকের আলোচনা সেরে যখন বাইরে বের হয়ে আসছি, তখন পুলিশের একটা দল 9টা আলাদা দল তৈরি করে আলাদা আলাদা তদন্তে চলে গেছে। আর আমরা আজকের দিনটা রেস্ট নিয়ে ওদের রিপোর্ট নিয়ে আলোচনা করে কালকে একবার সোসাইটিতে যাব করছি। বেরোতে বেরোতে লোহিত জিজ্ঞাসা করলো, আচ্ছা মৃদুলদা, ওই 2 ভাই মানে অনিমেষ বাবু আর বেণীমাধব বাবু, ওদের স্টেটমেন্ট পাল্টাচ্ছেন নাকি এখনো উল্টো পাল্টা বকছেন দুজনে? মৃদুলদা উত্তর দিলেন, ও হ্যাঁ, এই দেখো, কথায় কথায় ওনাদের যে এই ব্যাপারে জিজ্ঞাসা করবো তা একদম ভুলেই গেছি। সাধে বলি মানিক জোর। ঠিক আছে, চিন্তা করো না, কালকে কথা বলবো ওই নিয়ে। বাড়ি ফিরে এলাম। রাত 8টার পর থেকে এক এক করে রিপোর্টগুলো আসতে শুরু করেছে, আর আমরা অবাক হয়ে যাচ্ছি একটু একটু করে। মোটিভটা এখন পুরোপুরি পরিষ্কার, তাতে আর কোনো ধোঁয়াশার অবকাশ নেই। কিন্তু কে আর কিভাবে, সেইটাই একটু গোলাচ্ছে এখনো। সব ঠিক করে না পাওয়া অবধি প্রমাণ করা যাবে না। আর মোটিভের কথা সেটা না হয় যথাস্থানেই বলবো। আলাদা আলাদা করে ফাইল তৈরি করে 9খানা আলাদা রিপোর্ট তৈরি করতে আমাদের দুজনের বেশ রাত হয়ে গেল। কাল অনেক কাজ, তাড়াতাড়ি উঠতে হবে। শোয়ার আগে মৃদুলদাকে একটা টেলিফোন করে দিলাম। কালকে সকালেই উনি দলবল নিয়ে উপস্থিত হবেন। সকাল 8টা। রংমহল সোসাইটির হলে সমস্ত সোসাইটি মেম্বার, আমি, ভাই, মৃদুলদা আর 2জন কনস্টেবল। হলের বাইরে পুলিশের কড়া পাহারা। আমি শুরু করলাম। গত কয়েকদিন ধরে আপনাদের উপর দিয়ে অনেক কিছু গেছে। প্রথমে শক, তারপর 2 বার করে পুলিশি চেরা। যাকে আজ থেকে সব ছুটি, আর জ্বালাবো না আপনাদেরকে। এই কে আসো, একটু বাবুকে ডেকে আনো তো। একজন কনস্টেবল বেরিয়ে গেল বাবুকে ডাকতে। আচ্ছা অনিমেষ বাবু, বলছি সোসাইটির সেক্রেটারি তো আপনি, তা সোসাইটি মেম্বারদেরও পার্সোনাল সেক্রেটারি কি আপনি? অনিমেষ বাবুর মুখটা লাল হয়ে উঠল। কি যাতা বকছেন আপনি? আরে আরে উত্তেজিত হচ্ছেন কেন? বসুন বসুন। এই যে 2টো পরিবার সোসাইটিতে নেই, এদের ট্রেনের বুকিং তো আপনি করেছেন, করেননি? মণিদীপা দেবী আর রাশি দেবী দুজনেরই একই ডেটের বুকিং। ওনারা জানিয়েছেন যে আপনি সববার বুকিংটা করে আসছেন গোড়া থেকেই, আর টিকিট নাকি পাচ্ছিলেন না, পেলেন আবার একই ডেটে। এটা তো অফ সিজন, পুরীর টিকিট তো অ্যাভেলেবেল ছিল তাহলে। আরে বলুন বলুন, চুপ করে বসে থাকবেন না। অনিমেষ বাবু কোনো উত্তর দিলেন না। এবার আমি ঘুরলাম ওনার ভাইয়ের দিকে। হ্যাঁ, তো বেণীমাধব বাবু, আচ্ছা রিসিং জিনিসটা কি একটু বলবেন প্লিজ? বেণীমাধব বাবু গম্ভীর গলায় উত্তর দিলেন, এক প্রকারের বিষ, এর ট্রেস পাওয়া মুশকিল। আমি সঙ্গে সঙ্গে ঘুরে তাকালাম মনোহর বাবুর দিকে। দেখলাম ওর মুখ নার্ভাস। কাছে গিয়ে কাঁধে হাত রেখে বললাম,
আচ্ছা, আপনি তো ল্যাব অ্যাটেন্ডেন্ট, তাই তো? উনি নিজেকে একটু গুছিয়ে নিলেন চটজলদি, তারপর বললেন, হ্যাঁ, আমি আমি এখানকার ল্যাব অ্যাটেন্ডেন্ট। তো পুলিশকে কেরানি বলছিলেন কেন? উনি চুপ করে থাকেন। আমি জোরে বলে উঠি, বলেছিলেন কারণ আপনি চাননি যে পুলিশ আপনার ল্যাবে জিজ্ঞাসাবাদ করুক। আপনার ল্যাবে উর্বশী দেবী খুন হওয়ার 4 দিন আগে একটা বিশেষ জিনিস চুরি যায়। সেটা কি? সেটা রেসিনের স্যাম্পেল। তো সেই কেসটার একটু কান ধরে টানতেই আপনার মাথা উঠে আসে। ল্যাবের কাছে আপনার হাতের ছাপ পরিষ্কার পাওয়া যায়। উর্বশী দেবী ছুরি দিয়ে খুন হননি, হয়েছিলেন বিষে। আরে এই তো বাবু যে। আরে এসো এসো বাবু, তুমি কোনটাতে বসো কেমন? কয়েকটা কাজে তোমায় লাগবে। আচ্ছা, এবার আসি জগন্নাথ বাবু আপনার কাছে। আপনি তো রোজ রাতে ঘুমের ওষুধ খান, তাই তো? আপনার ঘরে পাওয়াও গেছে। মাসের তারিখ দেওয়া সব একেবারে প্রপার, কিন্তু একটা ছোট্ট ভুল হয়েছে জানেন। যেই দোকান থেকে আপনি ওষুধটা কিনেছিলেন তার ডেট 1 সপ্তাহ আগেকার। তাদের বিলে তাই লেখা আছে। আপনি তাদের আলাদা বিল আর আলাদা আলাদা মাসে আসা এই ওষুধটার অর্ডার দিয়েছিলেন। জগন্নাথ বাবু চেঁচিয়ে ওঠেন, তো কি তার মানে আমি খুন করেছি? মৃদুলদা এবার ধমকে ওঠেন, কেউ যদি আর এরকম চেঁচামেচি করেন, পুলিশের কাজে বাধা দেওয়ার অপরাধে সবাইকে গ্রেপ্তার করব। আর হ্যাঁ, জেনে রাখুন, এভিডেন্সও আছে। উকিল দেখাতে যাবে না কেউ আবার। আমি আবার বলি, নগেন বাবু, উর্বশী দেবী খুন হওয়ার আগে, মানে আগের দিন দুপুরে আপনি অফিস থেকে ফিরে ওর ঘরে গিয়েছিলেন। কারণটা জানতে পারি? এন্ট্রান্সে সোসাইটির দিকে মুখ করা সিসিটিভিতে পরিষ্কার দেখা গেছে আপনাকে। ও, আরও একজন ছিলেন তো আপনার সাথে, মিস্টার তপেন শিকদার। কি তাই তো? সকলের মুখ শুকনো হয়ে গেছে। এইটুকু সবাই বুঝতে পেরেছে যে সকলেই জড়িত কোনো না কোনো ভাবে। দীনদয়াল বাবু, আপনি তো এসবের কিছুই জানতেন না, রাইট? তো আপনার ঘর থেকে উর্বশী দেবীর আঁশ ওঠা বিছানার চাদর পাওয়া গেল কি করে? একটু বোঝান না আমাদেরকে। ও, আর একটা কথা, বেণী মাধব বাবু আপনার আর আপনার দাদার স্টেটমেন্ট যে একদম মিলছে না, সেই খবরটা নিশ্চয়ই আপনি আর আপনার দাদা ইতিমধ্যে আলোচনা করে নিয়েছেন। এত বড় প্ল্যানে এইরকম গোলমাল করলে চলে? লোহিত, এই তো গেল ইনভলভমেন্ট। এবার মোটিভ আর ঘটনাটা একটু বলে দে তো ভাই। লোহিত নিজের চেয়ার থেকে উঠে বলতে শুরু করলো, কাল পুলিশের 9টা টিম এই নিয়ে বেরিয়েছিল। একজনের রিপোর্ট আজ সকালে পাওয়ার পরেই আমরা রওনা দিই। মোটিভ একটাই, সেটা হলো পিওর ব্ল্যাকমেল। যে দুটো পরিবার সোসাইটিতে নেই তাদের বাদে বাকি সকলেই উর্বশী ওরফে লিনার ব্ল্যাকমেলের শিকার। নাম করে আর বলছি না, কিন্তু সে অফিসের গুরুত্বপূর্ণ ফাইল চুরি হোক, বেআইনি শেয়ার কেনাবেচা, জুয়া, বিবাহ বহির্ভূত সম্পর্ক অথবা অতীতের কোনো ঘটনা, ওর বেশি দিন লাগেনি সেসব জেনে টাকা পয়সা আদায় করতে। কবে কিভাবে ওর পিছনে আপনারা সবাই একজোট হলেন তা আমরা জানি না, কিন্তু হলেন ঠিকই। আচ্ছা বাবু, বলো তো দেখি, আলীর যে শরীর খারাপ, সে কাজে আসবে না, এই কথা তোমাকে কে বলেছে? বাবু সভয়ে তাকায়, তারপর আঙুলের ইশারায় দেখায় অবিনাশ বাবুকে। লোহিত বলতে থাকে, এদিকে যাদের ব্ল্যাকমেল করা হয় না, একটু সাধারণ বুদ্ধি খাটিয়ে আর তাদের বিশ্বাসের সুযোগ নিয়ে একসাথেই তাদের কদিনের জন্য সোসাইটি থেকে বের করে দেওয়া হয়। তারপর শুরু হয় অ্যালিবাই তৈরির কাজ।
জোগাড় হয় বিষ, যা ধরাই পড়বে না। এটা বোধহয় আপনারই মস্তিষ্ক থেকে বেরিয়েছে, তাই না বেণীমাধব বাবু? যাই হোক, বিষ তো জোগাড় হলো। এরপর সিসিটিভি বন্ধ করার আগে অবধি পাওয়া ফুটেজে দেখা যায় উর্বশীর ঘরের পাহারা দেওয়ার কাজ। আর ঠিক সেই মুহূর্তগুলোতেই আমরা দেখতে পাই যে কেউ না কেউ বাবুর সাথে কথা বলছে অথবা তাকে দিয়ে কোনো কাজ করাচ্ছে, যাতে তার নজর ওইদিকে না যায় যখন কেউ উর্বশীর ঘরে যাচ্ছিল। উর্বশী দেবী মারা গেলে শুরু হয় অপেক্ষা। বাবু বাথরুমে গেলে লাশ এনে রাখা হয় কম্পাউন্ডের মাঝে। আর নিষ্ফল আক্রোশী হোক বা খুনের প্রক্রিয়া লুকোনোর জন্যই হোক, মারা হয় ছুরি। দেখুন, এভিডেন্স অনেক মিলেছে। উর্বশীর ফোনে আপনাদের হুমকি দেওয়ার রেকর্ড, সিসিটিভি ফুটেজ, কলেজ চুরি, আর সিঁড়িতে হাতের ছাপ। একজনের জামার বোতাম ঘরের মধ্যে, কারো মাথার চুল, আবার কারো বা কোনো জিনিসের ভাঙা টুকরো, যেমন লাঠি। পুরো হল নিস্তব্ধ। লোহিত আবার বলে ওঠে, এ কথা তো বলতেই হচ্ছে যে বেশ বুদ্ধি লাগিয়েছিলেন আপনারা। বাবুকে বাঁচা হয়েছিল কারণ শুধু ও থাকলে সকালে আধ ঘন্টা এক্সট্রা পাওয়া যাবে, আর আলীকে অবিনাশবাবু মানা করেছিলেন কাজে আসতে। দেখুন, আপনাদের পরিবার যুক্ত ছিল কিনা সেটা আপনারই আদালতে বলবেন। এখন আপাতত আপনাদের সকলকে গ্রেফতার করা হচ্ছে উর্বশী মাহাতো ওরফে লীনাকে খুন করার অপরাধে আর এভিডেন্স ট্যাম্পার করার অপরাধে। বিদুলদা, আপনি আপনার কাজ শুরু করতে পারেন। শুধু আপনাদের কাছে একটাই কথা আমার জানার ছিল, উর্বশী তো মরে গেল, এবার ওর লাশটা ওইভাবে সর্বসমক্ষে রাখার মানেটা কি? কাকে দেখাতে চাইছিলেন লাশ? অবিনাশ বাবু কোন রকমে বলে ওঠেন, আমরা জানতাম এর পেছনেও একলা ছিল না। এত ইনফরমেশন একা ওর পক্ষে জোগাড় করা সম্ভব নয়। কেউ ছিল ওর পেছনে, সে এখনো আছে, তাকে দেখানো দরকার ছিল। আর কিছু বলতে হয় না কাউকে। 7 জন সোসাইটি মেম্বারকে পুলিশের জিপে করে সোজা মৃদুলদার হেফাজতে নিয়ে যাওয়া হয়। আর আমরা 2 ভাই আপাতত কাজ শেষ করে বাইকে চেপে বাড়ির দিকে যাচ্ছি। আবার কিছু ঘটলে আর আপনাদের আমাদের এই অভিজ্ঞতা ভালো লেগে থাকলে আবার ফিরব ঠিক একইভাবে। এতক্ষণ আপনারা শুনছিলেন রংমহল সোসাইটি খুনের মামলা, লেখক অরিত্র দ্বিবেদী। আজকে সমগ্র গল্পের ভয়েস ওভারে ছিল টিম হন্টেড অডিও স্টেশন। পোস্টার, সূত্রধার এবং গল্পের সাউন্ড ডিজাইনে রয়েছি আমি, বিশ্বদীপ। গল্পটি আপনাদের কেমন লাগলো এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশানে। আর হ্যাঁ, আমাদের কিন্তু আপনারা স্পটিফাইতেও পেয়ে যাবেন। স্পটিফাই পেজের লিঙ্ক আমাদের ডেসক্রিপশানে দেওয়া রয়েছে, চাইলে ওখান থেকেও ক্লিক করে আপনারা শুনতে পারেন আমাদের চ্যানেলের বাকি সমস্ত গল্প, কিংবা স্পটিফাই ওপেন করে হন্টেড অডিও স্টেশন সার্চ করলেই পেয়ে যাবেন একদম টপে। আর হ্যাঁ, ইউটিউবে আপনারা যদি আমাদের নিত্য গল্প শুনতে চান, অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল করতে কিন্তু ভুলবেন না, তাহলে আপনি আমাদের সমস্ত আপডেটের সাথে অবগত থাকবেন। আর হ্যাঁ, ডেসক্রিপশানে আমাদের ফেসবুক পেজের লিঙ্কও রইল, পেজটাকে কিন্তু ফলো করতে ভুলবেন না কিন্তু নিত্য নতুন আপডেট পেতে। আপনি যদি লেখক হন কিংবা ভয়েস ওভার দলের সদস্য হতে চান, তাহলে নিম্নলিখিত এই মেল আইডি অর্থাৎ hauntedaudiostation@gmail.com পাঠিয়ে দিন আপনার গল্প কিংবা ভয়েস ফাইল। গল্পের শব্দ সংখ্যা ন্যূনতম 7000 এবং ভয়েসের ক্ষেত্রে ন্যূনতম 4 মিনিটের অডিও ফরম্যাট পাঠাবেন এবং .mp3-তে। আর অতি অবশ্যই ফাইল পাঠানোর সময় নিচে আপনার নাম, মোবাইল নাম্বার অ্যাড করবেন, যাতে ভবিষ্যতে আপনাদের সাথে যোগাযোগ করা যায়। আজকের গল্প এখানেই শেষ হলো। আবারও দেখা হবে নতুন একটি গল্পের সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।